এন্ডোমেট্রিওসিস এমন একটা ডিজিজ, এটা খুব কমপ্লিকেটেড ডিজিজ। এটা এখনও পর্যন্ত আমরা মেডিকেল সায়েন্স এত এগিয়ে গেছি, কম্পিউটার টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এন্ডোমেট্রিওসিসকে কন্ট্রোল করে নিয়ে আসা এখনও আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছে। এন্ডোমেট্রিওসিস যদি আমরা একদম ফার্স্ট স্টেজে ট্রিটমেন্ট না আরম্ভ করি তাহলে কিন্তু এটা প্রেগন্যান্সি আসতে দেবে না। যারা দেখা গেছে একটা ফ্যামিলি হিস্ট্রি আছে এন্ডোমেট্রিওসিসের, জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে তাদের ক্ষেত্রে, মানে তার মা, তার মায়ের মা বা তার দিদি, একটা প্রিডিসপোজিশন আছে। এইটা একটা মানে এটা হেরিডিটারি কিছুটা আছে, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন। এই এন্ডোমেট্রিওসিস একটা এমন জিনিস, যখনই আপনি ডিসাইড করবেন এটা সার্জারিতে যেতে হবে, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না, ব্যথা বেড়ে যাচ্ছে, আমাকে এবার সার্জারি করতেই হবে। এবং এই সার্জারিতে যারা পারদর্শী, যারা খুব এক্সপার্ট, সেই লোকের কাছেই সার্জারিটা করানো দরকার। অনেক মেয়েই রয়েছে যাদের পিরিয়ডের সময় তীব্র ব্যথা বা অস্বস্তি অনুভব হয়, কিন্তু অনেক সময় এই লক্ষণগুলিকে আমরা সাধারণ ভেবে অবহেলা করে ফেলি, কিন্তু এটা হতে পারে এন্ডোমেট্রিওসিসের লক্ষণ। তো চলুন জেনে নেওয়া যাক এই এন্ডোমেট্রিওসিস কী ধরনের রোগ, কি হয়। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের গাইনেকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অমিত দত্ত। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। স্যার, আমাদের অনেকের কাছেই এন্ডোমেট্রিওসিস এই শব্দটা ভীষণ জটিল শোনায়, তো এটা যদি সহজ করে একটু বলতেন বিষয়টা সম্পর্কে। খুব সুন্দর প্রশ্ন। এই এন্ডোমেট্রিওসিস এমন একটা ডিজিজ, এটা খুব কমপ্লিকেটেড ডিজিজ। এটা এখনও পর্যন্ত আমরা মেডিকেল সায়েন্স এত এগিয়ে গেছি, কম্পিউটার টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এন্ডোমেট্রিওসিসকে কন্ট্রোল করে নিয়ে আসা এখনও আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছে। আমরা অনেক কিছু করছি, অনেক রিসার্চ ওয়ার্ক চলছে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে যে এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ থেকে ঠিক পেরিমেনোপজাল, মানে মাসিক বন্ধ হওয়ার আগে এই এজ গ্রুপে হয়। এইটা দেখা গেছে যে যাদের হয় তাদের বিভিন্ন রকম গ্রেডস আছে, কারুর অল্প হয়, কারুর বেশি হয়, কারুর খুব সিভিয়ার হয়। এবং কেন হয় তখনই তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার এটা কেন। এর কারণ হচ্ছে মেইনলি যে তার বডি ইমিউনিটি কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, তার ভেতরের ব্লাড সেলস কেমন। সে যদি অ্যানিমিক হয় অল থ্রু হার লাইফ, তাহলে এইসব রোগ তাদেরকে বেশি বাসা বাঁধে। কারুর যদি শরীরে শারীরিক গঠন ঠিক থাকে, সে যদি এক্সারসাইজ করে, সে যদি মাসেলটাকে এক্সারসাইজ করায়, দিনরাত সুইমিং বা সাইক্লিং বা স্কিপিং করে, তাদের ক্ষেত্রে দেখা গেছে কিছুটা কম। শরীরের ভিতরে কি ধরনের অস্বাভাবিকতা দেখে আমরা বুঝবো যে এন্ডোমেট্রিওসিস কিছু একটা হয়েছে? হ্যাঁ, গুড। যে কী কী সিমটমস হয় বা সাইন্স হয় যখনই এন্ডোমেট্রিওসিস শুরু হবে, প্রথম যেটা দেখা দেবে সেটা হলো যে মেনস্ট্রুয়াল প্রবলেম, মাসিকের গণ্ডগোল। ইনিশিয়ালি হয়তো 2-1 দিন এই গ্রুপে ইস্যু হতে পারে, আস্তে আস্তে এইটা বাড়বে। তখন পেশেন্টের বাড়ির লোক বা মা এসে বলবে আমার মেয়ের পিরিয়ডস ঠিকই হচ্ছিল, এই কিছুদিন যাবৎ একটু পিরিয়ডসটা গণ্ডগোল হচ্ছে, 1-2 মাস পর পর হচ্ছে, আর ব্যথাটা বেড়েছে। ডাক্তারবাবু কেন আগে এত ব্যথাটা ছিল না? আস্তে পিরিয়ডস হলে পেটে খুব ব্যথা হয়, আগে হালকা ক্র্যাম্পস হতো, কিন্তু এখন ক্র্যাম্পস নয়, খুব ব্যথা হয়। তখনই বোঝা যাবে যে কিছু একটা প্রবলেম আমাদের অর্গানসে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানসে হচ্ছে। তখন আমরা একটা পেশেন্টকে উপদেশ দিই যে কিছু টেস্ট করুন আর আল্ট্রাসাউন্ড একটা করিয়ে নিয়ে আসুন, তাহলে আমরা বুঝতে পারবো যে এন্ডোমেট্রিওসিস আছে না নেই। পিরিয়ডস গ্যাপ তো পিসিওএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও হয়, তাহলে এন্ডোমেট্রিওসিস আর পিসিওএস দুটোকে আলাদা কিভাবে করব?
পিসিওএসে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হয়, কিন্তু সবসময় পেন এত হয় না। কিন্তু এন্ডোমেট্রিওসিসে পেন খুব মারাত্মক রকম পেন হয়, যে পেন যদি ডিগ্রি অফ এন্ডোমেট্রিওসিস বাড়ে, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি কি 4th ডিগ্রি, তাহলে দেখা গেছে তার সারাদিনের কাজকর্মও বন্ধ হয়ে যায়, এত ব্যথা হয়। সে এন্ডোমেট্রিওসিসটা কেন এত ব্যথা হয়? কারণ হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটার ইউট্রাসের ভেতরে এন্ডোমেট্রিয়াম বলে একটা লেয়ার থাকে। এই লেয়ারটা যখন ইউট্রাস ছাড়া অন্য জায়গায় চলে যায়, তখন এটা একটোপিক এন্ডোমেট্রিয়াম আমরা বলি, মানে নর্মাল জায়গা থেকে অন্য জায়গায়। আর কোথায় কোথায় যায়? সাধারণত যায় ওভারিতে। যে ডিম্বাশয়গুলো আছে, ডিম্বাশয়ের পাশে দুদিকে ডিম্বাশয়কে ধরে চিপটে যায় ইউট্রাসের সঙ্গে, জরায়ুর সঙ্গে। এর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে বাড়তে রেকটাম বা যেটা পায়খানার রাস্তাটা, ওটাও ধরে নেয়। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে যে দু সাইডের টিউব আছে, সেই টিউবগুলোকে ফ্যালোপিয়ান টিউব বলি আমরা, সেগুলোকেও ধরে নেয়। আর আস্তে আস্তে যদি খুব মারাত্মক হয়, তাহলে দেখা গেছে যে ইউরিনারি ব্লাডার বা পেচ্ছাপের থলিটাও ইনভলভড হয়ে যায়। ইনভলভড হয়ে গেলে তখন ব্যথা, বাথরুম করতে গেলেও ব্যথা হয়। তো এই একটোপিক এন্ডোমেট্রিয়াম যখন ছড়িয়ে যায় শরীরে, তখন এটা মারাত্মক ধরনের এন্ডোমেট্রিওসিস হয়। এমনও দেখা গেছে ডায়াফ্রাম, মানে পেটের ওপরে যে লেয়ারটা থাকে হার্টের নিচে, সেখানেও পর্যন্ত পৌঁছে যায় এন্ডোমেট্রিওসিস টিস্যু। তখন এই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করা খুবই মানে ব্যয় সাপেক্ষ হয়ে যায় এবং খুবই কষ্টকর হয়ে যায় পেশেন্টের পক্ষে, ডাক্তারের পক্ষে। আপনি যেটা বললেন সেটা তো আমি ভয় পেলামই। সাধারণ মানুষ মনে করেন যে এই এন্ডোমেট্রিওসিস হলে প্রেগনেন্সিতে একটা বিরাট বড় বাধা, এটা কি ঠিক? ঠিক, একদম ঠিক। এন্ডোমেট্রিওসিস যদি আমরা একদম ফার্স্ট স্টেজে ট্রিটমেন্ট না আরম্ভ করি, তাহলে কিন্তু এটা প্রেগনেন্সি আসতে দেবে না। তার কারণ হচ্ছে যে এর ভেতরে যে বিভিন্ন ধরনের সেলস আছে, সেই সেলসগুলো যেগুলো বলে ইন্টারলিউকিন সেলস, আরও ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে, সেগুলো তো এখন এখানে বলা যাবে না। সেই সেলসগুলো আস্তে 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 বাড়লে তখন প্রেগনেন্সি আসতে দেবে না, বা এলেও প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাবে। সেই জন্য আমাদের ফার্স্ট যখনই ধরা পড়বে বা যখনই কোনো সিমটমস হবে পেশেন্টদের, মহিলাদের, সঙ্গে সঙ্গে চিকিৎসা করানোর দরকার। স্যার, এটা কি মেডিসিন দ্বারা সারানো সম্ভব নাকি সব ক্ষেত্রেই অপারেশন? খুব সুন্দর প্রশ্ন। এইটাই এখন আজকের দিনে স্ট্যান্ডিং অন 2026, 26 আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের কাছে অনেক অনেক ভালো ভালো ওষুধ এসছে। যখন আমরা ছাত্র অবস্থায় মেডিকেল পড়ছিলাম, MBBS, তখন কিন্তু এত ওষুধ ছিল না। 2-3 রকমের ওষুধ ছিল, ব্যথা কমানোর জন্য একটু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, আর পিরিয়ডসের জন্য কন্ট্রাসেপটিভ পিল ইত্যাদি ইত্যাদি ছিল। এর বাইরে কিছু ছিল না। এখন ইদানিং কালে নতুন নতুন অনেক অনেক ভালো ভালো ওষুধ এসছে, যেগুলো এন্ডোমেট্রিওসিসকে কন্ট্রোল করে এবং কমিয়ে রাখে, বাড়তে দেয় না। তার মধ্যে মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ডায়নোজেস্ট নামক একটি ওষুধ খুব সুন্দর কাজ করে এন্ডোমেট্রিওসিসে। এছাড়া আরও আছে, তার নাম ইলাগোলিক্স, অ্যান্টি GnRH অ্যাগনিস্ট। এই ছাড়া আরও অ্যান্টাগনিস্ট এসছে মার্কেটে, যে সব ওষুধ দিয়ে চিকিৎসা করলে এন্ডোমেট্রিওসিস কন্ট্রোলড হয়ে যায়। এটা কি কখনো এরকম পর্যায়ে যেতে পারে যেটাকে সার্জারি করতে হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড। এই এন্ডোমেট্রিওসিস একটা এমন জিনিস, যখনই আপনি ডিসাইড করবেন এটা সার্জারিতে যেতে হবে, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে না, ব্যথা বেড়ে যাচ্ছে, আমাকে এবার সার্জারি করতেই হবে। এবং এই সার্জারিতে যারা পারদর্শী, যারা খুব এক্সপার্ট, সেই লোকের কাছেই সার্জারিটা করানো দরকার, সিনিয়র লোকেদের কাছ থেকে। কারণ জুনিয়র সার্জনসরা ওরা ভয় পেয়ে যায়,
করলে সেটা সবটা করতে পারে না। যখনই আপনি এন্ডোমেট্রিওসিসের জন্য সার্জারি করছেন তখন পুরোপুরি জায়গাগুলো আপনাকে ডিটেক্ট করতে হবে, ডায়াগনোজ করতে হবে কোথায় কোথায় আছে, এবং সব জায়গা থেকে তাকে নির্মূল করতে হবে। যদি না করেন, হাফ সার্জারি করেন, বা যদি আপনার ম্যানেজমেন্ট হাফ হয়, পেশেন্টের অপারেশন হয়েও ব্যথা থাকবে। সেই জন্যে সবসময় এন্ডোমেট্রিওসিস সার্জারি স্পেশালাইজড সার্জারি, যেখানে সব কিছু আপনাকে ভালো করে ডিল করতে হবে এবং দেখতে হবে যে পায়খানার দ্বারে রেকটাম, ইউরিনারি ব্লাডার এগুলো ঠিকঠাক আছে কি না। যদি না থাকে তাহলে ওইখানে যদি এন্ডোমেট্রিওসিস হয় সেগুলোও কেটে কেটে বাদ দিতে হবে। সব কিছু বাদ না দিলে যদি কিছু টিস্যু থেকে যায় তাহলে কিন্তু তারা আবার পুনরায় জন্ম নেয়, বাড়তে থাকে। অতএব আপনার এই যে অপারেশন করলেন আবার বেড়ে যাবে। সেই জন্যে খুব বুঝে সুঝে অপারেশন করতে হয়, এবং অপারেশন যখন মেডিসিন ফেল করে, অপারেশন ইজ দ্য অনলি আনসার। আমরা অপারেশন করি, আমি নিজেও অনেকগুলো করেছি। এই অপারেশনগুলো করলে মানুষ সুস্থ হয়ে যায়। এর ঝুঁকিতে কারা থাকে, মানে এটার কি কোনো স্পেসিফিক একটা বর্গ রয়েছে মহিলাদের জন্য? যারা দেখা গেছে একটা ফ্যামিলি হিস্ট্রি আছে এন্ডোমেট্রিওসিস, জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে তাদের ক্ষেত্রে, মানে তার মা, তার মায়ের মা বা তার দিদি, একটা প্রিডিসপোজিশন আছে, এইটা একটা মানে এটা হেরিডিটারি অর্থাৎ হেরিডিটারি বংশগত কিছুটা হতে পারে। আছে। তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন, ফ্রাইড ফুডস, আর একটা কি না, এখন যেটা হচ্ছে লেট নাইট জেগে থাকা। এই এখন দেখা গেছে যেসব মহিলারা লেট নাইট পর্যন্ত ফোন, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে বসে আছে, ডায়েটটাকে অ্যাভয়েড করছে, ফাস্ট ফুডে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিওসিস আস্তে আস্তে বাড়তে থাকে। ইট ইজ অ্যান হিডেন বম। এমন কোনো বিশেষ খাবার বা বিশেষ কোনো ব্যায়াম রয়েছে যেটা এই রোগটা থেকে স্বস্তি দিতে পারে? ডেফিনেটলি আপনি যদি ভিটামিন সি যুক্ত জাতীয় ফল খান, যেমন লেবু, বাতাবি লেবু, কমলা লেবু, মুসম্বির লেবু, প্লাস হচ্ছে যে কিছু কিছু ড্রাই ফ্রুটস যেমন আখরোট, কাজু বাদাম নয়, লোকে ভুল করে কাজু বাদামটা বেশি খায়, যেহেতু ওটা খেতে ভালো তাতে বেড়ে যায়, কিন্তু সেটা নয়। ড্রাই ফ্রুটসের মধ্যে যেটা আমরা বলি কাঠবাদাম অথবা আমন্ড, ওইটা কিছুটা কমায়। আর ফ্রুটসের মধ্যে যেগুলো ভিটামিন সি জাতীয় ফ্রুটস, ওগুলো কিছুটা কমিয়ে রাখে। কিন্তু ভুল করেও আপনি এমন ফ্রুটস খাবেন না যাতে আপনার সুগার লেভেলটা বাড়িয়ে দেয়, যেমন আপেল, আঙ্গুর, মিষ্টি জাতীয় ফল, এগুলো নয়। ভিটামিন সি জাতীয় যে ফলগুলো সেগুলো মিনারেলস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এগুলোকে বাড়ায়, তার সঙ্গে সঙ্গে ভিটামিন সিটাকেও বাড়ায়, ফলে কিছুটা কন্ট্রোল থাকে উইথ। প্লাস হচ্ছে কিছু ভেজিটেবলস আপনাকে খেতে হবে যাতে দুটো জিনিসই কমিয়ে রাখে। কিন্তু রেড মিট খেলে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে রেড মিট যদি কেউ খায় তাহলে তাদের বেড়ে যায় এন্ডোমেট্রিওসিস। এর পুরোপুরি এক্সপ্লেনেশন এখন আমাদের কাছে নেই যে কেন বাড়ে। হয়তো আমাকে যদি জিজ্ঞেস করেন কেন রেড মিট খেলে, আমি হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু রিসার্চ ওয়ার্ক চলছে যে কেন রেড মিট খেলে এন্ডোমেট্রিওসিস বাড়ে। স্যার, সব শেষে জানতে চাইবো, এই 2026-এ এসে দাঁড়িয়ে প্রত্যেকেরই কিন্তু একটা রোগ নেই, সবার দুটো তিনটে করে একসাথে রোগ রয়েছে। কারোর পিসিওএস থাইরয়েড একসাথে, কারোর থাইরয়েড এন্ডোমেট্রিওসিস একসাথে। তো এই ক্ষেত্রে কি খাবার পুরোপুরি বা ডায়েট পুরোপুরি আলাদা হয়, নাকি আপনি যেগুলো বললেন ভিটামিন সি সেগুলো খেতে পারে? ডেফিনেটলি এখন দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডের সঙ্গে পিসিওএস, থাইরয়েডের সঙ্গে এন্ডোমেট্রিওসিস দেখা গেছে যে যারাই একটুখানি খাবারের দিকে ন্যাক, ফাস্ট ফুডের দিকে ন্যাক, এই যত মানে প্রি কুকড ফুডস, একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে প্রি কুকড ফুডস বা ফ্রোজেন ফুডস এইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে ফ্রেশলি কুকড ফুডস এবং বাড়িতে যদি ফ্রেশলি কুকড ফুড খাই এবং ফ্রুটস, তাতে দেখা গেছে বেশ কিছুটা কমে
এন্ডোমেট্রিওসিসও কমে, পলিসিস্টিক ওভারিও কমে। এর একটা কারণ হচ্ছে যে ফ্রেশলি কুকড ফুডসটা আমরা সেখানে টক্সিনগুলো জমতে দিই না। কিন্তু আগেকার দিনে লোকেরা ফ্রেশলি ফ্রোজেন ফুডস তো পেতই না, কিন্তু এখন মার্কেটে প্রচুর ফ্রোজেন ফুডস, প্রচুর ফ্রেশ, মানে এই পিস, তারপরে আপনার চিকেন, ওই কল ফ্রাইজ, চিকেন ফ্রাইজ, সসেজেস, এইগুলো এখন মার্কেটে প্রচুর এসছে, ফলে লোকে ওইগুলোই এখন খেতে চাইছে। কিন্তু ওইগুলো খেলে এই এন্ডোমেট্রিওসিসটা একটু বেড়ে যায়। স্যার, অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ময়ূপিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমাদের বিশেষজ্ঞ ঠিক কী জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।